হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাইলা নাজনীন। কেরিয়ার পর বিডি কেরিয়ার পডকাস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের টপিক জেন জিস কেরিয়ার কম্পাস এবং আমাদের আজকের গেস্ট তানিয়া সুলতানা, সিনিয়র ম্যানেজার পার্টেক্স স্টার গ্রুপ। আমরা সরাসরি তানিয়ার কাছে চলে যাচ্ছি। তানিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। At first, thank you, Laila, having me here. আমি আমার খুব ভালো লাগছে। আপনি নিজেও আমার খুব পছন্দের একজন। সো এই সেটে একসাথে বসে আছি, এটা ভালো লাগছে। আর আমরা যেটা দেখি ক্যারিয়ার প্রো ইয়াং জেনারেশন নিয়ে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আবার যারা ক্যারিয়ারে অলরেডি আছে তাদের বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে ক্যারিয়ার প্রো কাজ করে। সো আই এম ট্রুলি অনার্ড অ্যান্ড ফিলিং privileged being here. Thank you. থ্যাংক ইউ তানিয়া। আমরা অনেক সময়ে দেখি জেন জিকে নিয়ে সবার অনেক কনফিউশন থাকে। তো আজকে পডকাস্টে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে জানতে চাচ্ছি এবং আমাদের ভিউয়ার্সরা আপনার সম্পর্কে জানতে চায়, যদি একটু আমাদেরকে জানান আপনার বেড়ে ওঠা কোথায় বা আপনার আচ্ছা ক্যারিয়ার জার্নিটা। আচ্ছা Actually, I was born and raised in a small town, টাঙ্গাইল। আমি অনেক লাকি যে আমি একটা সুন্দর প্যারেন্টস পেয়েছি, যে আমাকে একটা ভালো এনভায়রনমেন্ট দিয়েছে, ছোটবেলায় গিফট করেছে, যেটা আমি আমার সন্তানদের দিতে পারি না। আমি অনেকটা টমবয় ছিলাম, মাঠে খেলে বড় হওয়া। স্কুল ছিল টাঙ্গাইলের স্কুল। আমাদের সময় এখন তো জিপিএ 5 গোল্ডেন জিপিএ রেজাল্ট সিস্টেম, তো ওই সময় আমাদের ছিল ফার্স্ট ডিভিশন, স্টার, স্ট্যান্ড। সো তখন স্ট্যান্ডের জন্য কয়েকজনকে স্কুল থেকে সিলেক্ট করেছিল, এর মধ্যে আমি ছিলাম, যদিও লাস্টলি স্ট্যান্ড করতে পারিনি। সো স্কুলের পরে এইচএসসি, দেন অনার্স, মাস্টার্স, এমবিএ, এমপিএইচআরএম। স্টিল আই এম স্টাডিং অ্যান্ড আই লাভ স্টাডি। ক্যারিয়ার প্ল্যান বলতে বলবো, আমার আসলে স্কুল, কলেজ, ভার্সিটিতে ক্যারিয়ার প্ল্যান বলে ওরকম কোনো ছিল না। কখনো মনেও হয়নি ডাক্তার হব কিংবা ইঞ্জিনিয়ার হব। তা আমি যখন স্কুলে পড়তাম, আমার এক ফ্রেন্ডের মা ছিলেন এয়ার হোস্টেস। তো আমি ওনাকে খুব মুগ্ধ হয়ে দেখতাম, মনে হতো বড় হলে ওনার মতো হতো, এয়ার হোস্টেস হব। এরপরে আমি যখন স্কুল শেষ করে কলেজে পড়ি, আমাদের সময় ফার্স্ট হচ্ছে বাংলাদেশে মেয়েদেরকে আর্মিতে নেওয়া শুরু করে লং কোর্সে। সো আমার প্যারেন্টসের ইচ্ছায় তখন আমি আর্মিতে রিটেন, ভাইবা, মেডিকেল দিয়ে 4 দিন আইএসএসবিতে ছিলাম। তো ওখান থেকে আউট হয়েছি। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন ফ্রেন্ডদের সাথে খুব একসাথে হয়ে সুন্দরী প্রতিযোগিতায় দেই, কিছু মডেলিং করি। জাহাঙ্গীরনগরে নাট্যতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, বাট আমার বাবা যেহেতু একটু ইসলামিক মাইন্ডের, সো ওটা হয়নি। সো অনেক কিছুই ইচ্ছা, খুব সিরিয়াস কিছু কখনো ভাবি নাই। তো এভাবেই আমার হচ্ছে পড়াশোনাটা শেষ। এমবিএ করে আমি ফার্স্ট হচ্ছে জবে ঢুকি। স্টার্টিংটা ছিল মার্কেটিং। সো অ্যান্ড আই লার্নড লটস অফ থিং ফ্রম মাই ফার্স্ট জব। আমি অবশ্যই স্মরণ করব আমার ফার্স্ট যে বস ছিলেন, সৈয়দ সাজ্জাদ। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক ডিপে আর রুটে গিয়ে কাজ করা, ইন ডিটেলস কাজ করা। সো মার্কেটিং থেকে আমি এইচআরে সুযোগ পাই। তারপর থেকে আমার এইচআরে প্রায় 14-15 বছর এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। আমি কাজ করেছি কম্পোজিটে, দেন সিরামিক্স ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, আইটি সেক্টরে কাজ করেছি। কারেন্টলি আমি আছি পার্টেক্স স্টার গ্রুপে। আমার ইউনিট আছে 3টা বোর্ড ইউনিট, যেটা আমি দেখছি। Most of the time I work in manufacturing company organization and I love manufacturing, actually factory. যখন আমি ফ্যাক্টরিতে যাই আমি সব কিছু খুব কাছ থেকে দেখি, কিংবা প্রতিটা মানুষের কে খেয়াল করি, ফ্যাক্টরির মধ্যে হাঁটি, শিখি। আমার মানুষের সাথে মিশতে খুব ভালো লাগে, ডাইভার্সিফাইড পিপলদের সাথে আমার মেশার একটা আছে, ইচ্ছা, আর আমি এটা করি আর কি। সো এখনো এইচআরে আছে, এইচআরে বাকি যতদিন কাজ করতে পারবো ইচ্ছা আছে এইচআরে কাজ করার। থ্যাংক ইউ তানিয়া, অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে। আর আমরা আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড। আমরা আমাদের ভিউয়ার্সকে
তাদের কেরিয়ারে আসলে কি কি স্টেপগুলো নিতে হবে, কি কি স্কিল ডেভেলপ করতে হবে, আমরা বেসিক্যালি এই বিষয়গুলোই তাদেরকে জানাই। তো আজকে আমাদের খুবই মজার একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে জেন জি কে নিয়ে, যেটা আসলে তারা আলোচনার একেবারে বলবো যে শিখরে আছে এখন বর্তমান সময়ে। এবং সবার একটা সময় ধারণা ছিল, যেটা প্যারেন্টসরা বা আমরা নিজেরাও মনে করতাম, জেন জি আমাদের হতে পারে কারো বাসার ফ্যামিলি মেম্বারদের মধ্যেই আছে, কারো হতে পারে নিস, হতে পারে কারো নিপিও হতে পারে, এবং অনেক রিলেটিভদের মধ্যে আমরা দেখেছি কারো কিডসও, আপনার কিডসও হবে যে তাদের এই জেনারেশনের মধ্যে তারা পড়েছে। সো সবাই মনে করতো ওরা বোধহয় হচ্ছে সারাক্ষণ মোবাইল নিয়ে বিজি থাকবে বা হচ্ছে ফাস্ট ফুড, এগুলোই হচ্ছে তাদের লাইফে, এবং তাদের নিয়ে খুব হতাশা ফিল করতো যে আসলে ওদের কি হবে। বাট এই জেন জি ওরা দেখিয়ে দিয়েছে ওরা আসলে কত কি করতে পারে। সো বিয়ন্ড দ্য এক্সপেকটেশন আমরা অনেক কিছু দেখলাম প্রিভিয়াস যে মান্থগুলো সেখানে। সো এই জেন জি তারা তাদের কেরিয়ারে কিভাবে তাদের একটা অর্গানাইজেশনে তারা জব করবে, অর্গানাইজেশন তাদের জন্য কি করবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমার নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, জেন জি সম্পর্কে অনেকের অনেক ধারণা আছে, আপনি জেন জি কে কিভাবে বিশ্লেষণ করেন? অ্যাকচুয়ালি আমরা লাস্ট ফিউ মান্থস আমরা দেখেছি কিভাবে জেন জি কিভাবে অনেক কিছু চেঞ্জ করেছে। তবে ক্যারিয়ারটা একটু ডিফারেন্ট। কর্পোরেট, আমি যেহেতু কর্পোরেটে কাজ করি, সো কর্পোরেট নিয়ে আমি কথা বলবো। সো কর্পোরেট একটু ডিফারেন্ট। সো মিলেনিয়ালস আর ডিফিকাল্ট, বাট এই জেনারেশন তারা খুবই অ্যাক্টিভিস্ট, তারা টেক সেভি, এরা অনেক ইনোভেটিভ, ক্রিয়েটিভ, দে আর্ন হোয়াট দে ওয়ান্ট, যেটা অলরেডি আমরা দেখেছি। তাদের প্রেজেন্টেশন স্কিল অনেক সুন্দর। নেগেটিভ বলবো না, কিছু ডেভেলপিং এরিয়া আছে, আমাদের সবার মধ্যে আছে। সেগুলো যদি আমি বলি, জেন জি, দেয়ার ইমপ্রেশনস, ল্যাক অফ ফেস টু ফেস কমিউনিকেশন স্কিল, দে ডোন্ট নো হাউ টু রিসিভ অ্যান্ড গিভ ফিডব্যাক। সাম অফ দেম অনেক বেশি স্ক্রিনে থাকার কারণে কিছু ফিজিক্যালি পোর হেলথ, শর্ট অ্যাটেনশন স্প্যান, আর ওভার কনফিডেন্স। ওকে। আমি যদি রিসেন্টলি আমার টিমের মধ্যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা কিছুদিন আগে আমাদের একটা অ্যাপ্রাইজাল হয়েছে কনফার্মেশনে। সো অ্যাপ্রাইজাল ফর্মে কয়েকটা পয়েন্টে একটু লো মার্কস পেয়েছে। সো এটা পাওয়ার পরে ডেফিনেটলি তার ভালো লাগেনি। সো আমরা যখন ফেস টু ফেস বসে কেন ওই পয়েন্টগুলোতে কম মার্কস পেয়েছে সেটা নিয়ে যখন ডিসকাস করেছি, সে কিন্তু এই জিনিসগুলো নিতে পারছিল না। এরপরে আমি যেহেতু এর ক্যারিয়ারটা মাত্রই শুরু, সো তাকে ওয়ান টু ওয়ান যে জায়গাগুলোতে ওর ভুল ছিল কিংবা আরও ভালো করতে পারতো, এগুলো আমি ওয়ান টু ওয়ান এক্সাম্পল সহ তাকে মেল করেছি। বাট এত কিছুর পরেও সে কিন্তু এই ফিডব্যাকটা নিতে পারিনি, তার অনেক দিন মন খারাপ ছিল। দেন ওকে বুঝিয়েছি যে এটা যেহেতু ক্যারিয়ারের শুরুতে, সো তোমার ডেভেলপিং এরিয়াগুলো নিয়ে কাজ তোমারই করতে হবে। তোমাকে কিন্তু আরো কিছু জায়গায় পজিটিভ মার্কিং করা হয়েছে, ওইটা নিয়ে কিন্তু তুমি কখনো আমাকে কিছু বলতে আসেনি। সো এই জিনিসগুলো আছে। আর যেটা আসলে আমাদের সময় কিংবা আমাদের প্রিভিয়াস জেনারেশন মধ্যে এখনকার জেনারেশন অনেক কিছু চেঞ্জ, টাইমে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমরা যদি 20-30 বছর আগে ফিরে যাই, দেখব উই আর ইউজ টু গো টু দ্য মস্ক। আমরা আমাদের নেইবারদের সাথে গল্প করতাম, পিকনিক করতাম, আমরা রাতের বেলায় বসে ফ্যামিলি মেম্বাররা মিলে একসাথে টিভি দেখতাম, আমরা অনেক কিছু শেয়ার করতাম। বাট ডে বাই ডে আমরা অনেক বেশি সেলফ সেন্ট্রিক হয়ে গিয়েছি, যে কারণে আমাদের সব পেইন আমরা অফিসে নিয়ে আসি। হ্যাঁ, তো এদের মধ্যে আরেকটা জিনিস একটু ল্যাকিং যেটা দেখা যাচ্ছে, সেটা ইমোশনাল প্রফেশনালিজম। তারা রেশনাল কনভারসেশনের সাথে ইমোশনাল কনভারসেশনের সাথে রেশনাল, এইগুলো মিক্সড করে ফেলে। তো আর রিসেন্টলি যেটা হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, ওখানে
একটা প্রতিবেদনে এসছে, এটা বাংলাদেশে না, বাইরের কান্ট্রিগুলোতে প্রায় 60% কোম্পানি থেকে এই জেনারেশনের লোকদেরকে ছাঁটাই করেছে। আর ফোর্বসের একটা প্রতিবেদনে দেখা গিয়েছে তাদের মধ্যে 3টা জিনিসের ডেভেলপিং এরিয়া, সেটা হচ্ছে এদের কমিউনিকেশনটা এদের ব্যারিয়ার হিসাবে দাঁড়িয়েছে। এরপরে ডেডিকেশন, আর একটা আছে তারা খুব সহজে কুইট করে, যেটা ভালো লাগছে খুব সহজে কুইট করে, ইমপেশেন্স। ইমপেশেন্স। বাট এগুলো বাইরেও যেটা এদের অনেক বেশি স্কিল, অনেক কিছু ট্যালেন্ট আছে। সো এরা যদি এই জিনিসগুলো কোপ আপ করতে পারে, আই থিঙ্ক দে উইল বি দ্য বেস্ট এমপ্লয়িজ ইন কর্পোরেট সেক্টর। রাইট, রাইট। থ্যাংক ইউ তানিয়া, আমরা অনেক কিছু জানলাম জেনজি সম্পর্কে, ওয়ার্ক প্লেসে তাদের আসলে কি কি ধরনের স্কিল থাকা দরকার। এটা থেকে বের হয়ে এসছে যে আসলে তাদের ওই জিনিসগুলো যেমন ফিডব্যাক রিসিভ করবে তারা কিভাবে, সেটা একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার, পজিটিভ মাইন্ডসেট থাকা দরকার। এই স্কিলগুলো আমার কাছে মনে হয় যে গ্রো করা দরকার জেনজির জন্য। আমরা আমাদের কনভারসেশনটা আমরা পজিটিভলি নিই, কারণ আমরা যদি আলোচনা না করি, সমালোচনা না করি, বের হয়ে আসবে না আমাদের কোন কোন জায়গাগুলোতে ঘাটতি রয়েছে এবং সেগুলো ঠিক করা দরকার। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই তানিয়া। জেনজির মূল্যবোধ এবং চিন্তা ভাবনা কিভাবে অন্যান্য প্রজন্মের সাথে ডিফার করে? হ্যাঁ, আমাদের প্রিভিয়াস জেনারেশন কিংবা বেবি বুমার্স থেকে যদি বলি, ওনারা অনেক বেশি প্রায়োরিটি দিত কাজকে রেদার দেন পার্সোনাল লাইফ। বাট আমরা যারা আছি জেনজি, তারা একটা ব্যালেন্স আমরা খুঁজি। প্রিভিয়াস জেনারেশন অনেক ফেস টু ফেস কনভারসেশনে এরা ভালো ফিল করতো, বাট এখনকার জেনারেশন তারা ডিজিটাল কমিউনিকেশনটা প্রেফার করে। দেন টেকনোলজি ডেফিনেটলি এই জেনারেশন অনেক বেশি উপরে, যেটা প্রিভিয়াস বেবি বুমার্স যারা তারা অনেক পিছিয়ে আছে। এই জেনারেশন অনেক সোশ্যাল জিনিসগুলোকে প্রায়োরিটি দেয়, এনভায়রনমেন্ট ইস্যু, সোশ্যাল জাস্টিস, যেটা আমরা অলরেডি দেখেছি। এই জিনিসগুলোর ভ্যালুস, সেটা জেনজি খুব বেশি প্রায়োরিটি দেয়, যেটা প্রিভিয়াস জেনারেশন ইজ এ লিটল বিট লেস ফোকাসড অন দ্যাট। এই জিনিসটা আমিও দেখেছি, মানে জেনজি তারা একটা ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্ট তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে তারা এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখে। আমাদের সময়ে আমরা হয়তো বা দেখতাম না যে আচ্ছা ঠিক আছে জব স্টার্ট করে দিয়েছি, একটু ঠিক আছে কেমন এনভায়রনমেন্ট কাজ করা শুরু করলাম, বাট তাদের জন্য ইম্পর্টেন্ট আমি কোন এনভায়রনমেন্টে কাজ করছি, আমি বেনিফিট কি কি পাচ্ছি। তো তারা খুব প্রফেশনালি এই জিনিসগুলো দেখে তারপর কাজ করে, উইচ ইজ গুড থিং আমি যেটা মনে করি। আর যেটা হচ্ছে সোশ্যাল জাস্টিসটা এরা এত প্রায়োরিটি দেয়, এনভায়রনমেন্ট ইস্যুস, সো এগুলা রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। রাইট। জেনজির ক্যারিয়ার নির্বাচনে আসলে কি কি বিষয়গুলো তাদের খেয়াল রাখা দরকার? জেনজির ক্যারিয়ার নির্বাচনে ওনারা যেহেতু খুব আউটস্পোকেন, এদের অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে, কিন্তু ওটার সাথে ক্লিয়ার ক্যারিয়ার পাথটা এদের থাকতে হবে। সো একটা ব্যালেন্সিং ওয়ার্ক প্লেস থাকতে হবে। সো এই দিকগুলা করে সো জেনজির নিজে যে প্যাশন আর এই যেসব ওয়ার্ক প্লেসে এই জিনিসগুলো দিতে পারবে, সো ওই সব জায়গাতেই তাদের যাওয়া উচিত। এখানে কি এরকম হতে পারে যে যেহেতু এখন বর্তমান সময়ে সবাই খুবই টেক সেভি এবং তারাও খুবই টেক নলেজ খুব ভালো, এই সেক্টরগুলোতে কাজ করাটা তাদের জন্য বেশি উপযোগী, নাকি পিপল ম্যানেজমেন্ট হ্যান্ডেল করা এই কাজগুলো তাদের জন্য বেশি উপযোগী? টেকনোলজি এটা তো ডেফিনেটলি এখন যেটা আমরা নিজেরাও অনেক কিছু শিখছি এই ইয়াং জেনারেশনের কাছ থেকে, এআই এবং এআই কিংবা অনেক কিছু সফটওয়্যার। রিসেন্টলি আমার এক টিম মেম্বার, ওকে বলছিলাম হোয়াটসঅ্যাপের একটা ফাংশন শিখিয়ে দিল। সো আমরা অনেক কিছু টেকনোলজির দিক দিয়ে এটা তো অনেক সাউন্ড। আর অলরেডি আপনি তো জানেনও যে বাংলাদেশ থেকে আমরা বাইরের দেশগুলোতে অনেক কাজ করছি, আনছি।
আমার প্রিভিয়াস অর্গানাইজেশন ডিবিএল এ ওটাতে একটা ইউনিট ছিল, সফটওয়্যার ইউনিট, যেখানে এখান থেকে ইঞ্জিনিয়াররা কাজ করতো, কিন্তু বাইরে আমেরিকা, কানাডা ওইসব জায়গায় এরা কাজ করতো বাংলাদেশে বসে। সো টেকনোলজিক্যালি অনেক সাউন্ড, পিপল ম্যানেজমেন্টও ভালো হবে, বাট কিছু কিছু যেটা হচ্ছে ফিডব্যাক, তারপর অ্যাডাপ্টেবিলিটি, এগুলোর সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন পিপল ম্যানেজমেন্টেও ডেফিনেটলি। আর এখন তো দেখাও যাচ্ছে অনেক কলেজ ইউনিভার্সিটিতে এরা একটা গ্রুপ করছে, যেমন আপনারও অ্যাসোসিয়েশন। একটা হ্যাঁ, আছে, আপনার একটা বিশাল ফ্যান সার্কেল, কিংবা আপনি কাজের হ্যাঁ, আছে আমরা যেখানে বেসিক্যালি ইয়াংরা স্টুডেন্টদের কাজ নিয়ে কাজ করছে। করি। এরা যদি পিপল হ্যাঁ, ম্যানেজমেন্ট না করতে পারতো তাহলে তো এটা রাইট, করতে পারতো না। রাইট। এবং এর খুব সুন্দরভাবে তারা বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করে, এবং যদি পিপল ম্যানেজমেন্ট বা পিপল হ্যান্ডেল না করতে পারে তাহলে এইসব এই জিনিসগুলো হতো প্রোগ্রামগুলো না। অর্গানাইজ করা আসলে হুম, হুম, সম্ভব হয় না। হুম। তো তাদের ওই ধরনের আইডিয়া বা নলেজ তারা অলরেডি তাদের এই ক্যাম্পাস থেকে স্কিলগুলো পেয়ে তাদের আসে। মধ্যে অলরেডি আছে। ওকে। তো এই জেনজির কেরিয়ার নির্বাচনে সামাজিক প্রভাব কি কি পড়তে পারে, আপনার কি মনে হয়? সামাজিক প্রভাব, জেনজি তো অনেক বেশি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ। সো যেসব ট্রেন্ডি আর প্রেস্টিজিয়াস জব ওনারা দেখে যে সোশ্যাল প্ল্যাটফর্মে, সো ওই দিকে এরা হচ্ছে আগ্রহ ফিল করে, কিংবা পিয়ার্সদের মধ্যে যারা আছে তারা মানে খুব ভালো কাজ করছে, এটাও হচ্ছে সোশ্যালি ইম্প্যাক্ট করে। ফ্যামিলি ফ্রেন্ড থেকেও হয়, বাট মোস্ট অফ দ্য টাইম যে কাজগুলোতে ভ্যালুস আছে, প্লাস প্রেস্টিজিয়াস, কিছু কন্ট্রিবিউশন আছে সোশ্যাল লাইফে, সো এগুলা তাদেরকে ইনফ্লুয়েন্স করে। ইম্প্যাক্ট করে। ওকে। জেনজিকে নিয়ে আসলে ওয়ার্ক প্লেসে যেটা আপনি একটা প্রতিবেদনের কথা বললেন যে অনেক একসাথে অনেকজনকে জব ছাঁটাই হয়ে গিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি তাদের মধ্যে এক ধরনের ডিমোটিভেশন হিসেবে কাজ করতে পারে, যে আমাদের জন্য এটা থ্রেট। হ্যাঁ, যে তারা যে প্রিভিয়াস মান্থগুলোতে যে কাজগুলো করে আসছে এগুলোর ইম্প্যাক্ট তাদের ফিউচার লাইফে পড়তে পারে কিনা। তো এই সবকিছু মিলে তো অর্গানাইজেশনগুলো আসলে তাদেরকে কিভাবে সে সাপোর্টটা দিবে, বা তারাও অর্গানাইজেশনে কিভাবে কাজ করলে মিউচুয়ালি একটা উইন উইন সিচুয়েশনও থাকবে, আর কেরিয়ার পাথটাও সুন্দর হবে, কিভাবে এটা করা যেতে পারে? এটা আসলে হয়েছে কি, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকমের, তো আমাদের যদি বলি আমার কারেন্ট অর্গানাইজেশন, মোস্ট অফ দ্য পিপল আর ভেরি ইয়ং আর দে আর ডুইং ভেরি গুড। আমাদের দায়িত্ব আসলে, যে কোনো অর্গানাইজেশনের দায়িত্ব তাদেরকে ইউটিলাইজ করা, তাদের যে কিছু প্রেফারেন্স আছে, যেটা আমি অলরেডি শেয়ার করেছি, তাদের ক্লিয়ার ক্যারিয়ার পাথ যদি তাদেরকে দেখানো যায়, তাদের ফাইন্যান্সিয়াল যদি সিকিউরড আর স্ট্যাবিলিটি থাকে, এই জেনারেশন অনেক ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা পছন্দ করে, এটা যদি দেওয়া যায়, ফ্লেক্সিবল টাইম দেওয়া যায়, তাদের কন্টিনিউয়াস লার্নিং ডেভেলপমেন্ট, ট্যালেন্ট তো তাদের আছে, বাকি জিনিসগুলো তো আমাদের দায়িত্ব তাদের মধ্যেই করা, তাদের রেগুলার ট্যালেন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের কিছু গ্রুমিং করা। সো ডেফিনেটলি দে উইল বি দ্য বেস্ট এমপ্লয়িজ। থ্যাংক ইউ। আমরা অনেক কিছু আসলে জানতে পারছি, কথায় কথায় অনেকগুলো দিক তুলে আসতেছে, উঠে আসতেছে, যে বিষয়গুলো যে কোন কোন জায়গায় আরেকটু বেশি খেয়াল রাখতে হবে আমরা যখন ওয়ার্ক প্লেসে কাজ করব। তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমান চাকরির বাজারে সফল হতে জেন জি এর কোন দক্ষতা বা অভিজ্ঞতার দিকে মনোযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আমার মনে হয় ভালো একজন মেন্টর দরকার। কারণ আমি যেটা প্রিভিয়াসলি শেয়ার করেছিলাম, আমরা যেহেতু খুব আইসোলেটেড লাইফ লিড করছি, অফিসে সব প্রবলেম নিয়ে আসছি, আমরা কলিগদের সাথে কাজের ফাঁকে সব আমাদের নেগেটিভ জিনিস, প্রেশারের কথা শেয়ার করছি, তো ওখান থেকে অনেক নেগেটিভিটি চলে আসে এই ইয়াং জেনারেশনের মধ্যে। সো একজন ভালো মেন্টর থাকলে তার জন্য খুবই ভালো। তাছাড়া অ্যাডাপ্টেবিলিটি তো এটা তো সবার জন্যই প্রযোজ্য। ফিডব্যাক নেওয়া আর দেয়া, সেলফ অ্যাসেসমেন্ট, এখানে যেই থাকুক, যত সিনিয়র, সিইও, এক্সিকিউটিভ, প্রতিটা লেভেলেরই সেলফ অ্যাসেসমেন্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। কিছুদিন আগে আমার এক মেন্টর আমাকে সেলফ অ্যাসেসমেন্টের জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, বলেছে এই করো। আমি বলছি হ্যাঁ করবো ফ্রাইডেতে, বলে যে না এখন দিয়েছে এখনই তোমার করা উচিত। সো সেলফ অ্যাসেসমেন্টটা করা দরকার, আর ফিডব্যাকটা নিতে হবে।
কারণ আমার মনে হয় আমি অনেক ভালো, আমি পারফেক্ট। অবশ্যই আমার মধ্যে কিছু উইকনেস থাকতে পারে, রাইট। সো ওইগুলা যদি আমি না নিতে পারি তাহলে আমি কিভাবে আমার নিজেকে ডেভেলপ করব। রাইট, অনেক সময় দেখা যায় যে আমরাও হয়তো বুঝতে পারি না যে আমরা কেমন করছি, কোন লেভেলে আছি। হয়তো যারা আমাদের সামনে আছে তারা বলতে পারবে যে আমরা আসলে কোন লেভেলে আছি, বা যারা আমাদের মেন্টর তারা আমাদের বলে দিতে পারবে যে কোন কোন দিকে আমাদের আরেকটু ইমপ্রুভমেন্ট Improve হতে দরকার পারে, হ্যাঁ, সেটা। হ্যাঁ। আর একজন মেন্টরের আন্ডারে থেকে কাজ করার সুবিধা হচ্ছে যে টাইম টু টাইম একটা গাইডেন্স পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, যেটা হয়তো বা অনেক সময় দেখা যায় আমরা ছোট একটা সাজেশনের জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারি আমাদের ওয়ার্ক প্লেসে বা আমাদের কেরিয়ার পাতে, তো সেটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় যখন আমরা একটা সাজেশন পাই। এবং একজন মেন্টর তো তার দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে সে কথাগুলো শেয়ার করে আমাদের সাথে, বা তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, তো সেগুলো আমাদের জন্য খুবই মানে উপকারী হয়ে থাকে আমাদের হ্যাঁ, লাইফের actually, জন্য। তানিয়া, অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম। আমরা একেবারে আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে আছি। আমাদের একেবারে সবশেষ প্রশ্ন, যেসব জেনজি তাদের কেরিয়ারে আগ্রহ এবং বাস্তবতা মেলানোর চেষ্টা করছে তাদের প্রতি আপনার পরামর্শ কি? তাদের প্রতি পরামর্শ, ইউ অল আর ভেরি ইন্টেলিজেন্ট। শুধু আমাদের যে আমরা যে জায়গাটায় কাজ করছি ওই জায়গাটা আমাদের সিচুয়েশনটা বুঝতে হবে। ফ্রেন্ড সার্কেল এক ডিফারেন্ট, কর্পোরেট কিংবা লাইফ ডিফারেন্ট, সো এগুলো মিক্সড করা যাবে না। ইমোশন, আমরা তো সবাই ইমোশনাল, সো ইমোশনাল প্রফেশনালিজমটা খুব ইম্পর্ট্যান্ট। আর সেলফ অ্যাসেসমেন্টটা, এটা প্রতিটা লেভেলে মানুষের জন্য, আমার নিজের জন্য সেলফ অ্যাসেসমেন্টটা প্রয়োজন। আর অ্যাডাপ্টেবিলিটি, আর যেটা বেশিরভাগ সময় আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কেউ নেগেটিভভাবে নেবেন না আশা করি। এরা অনেক বেশি কনফিডেন্ট, আচ্ছা, অনেক কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট। বাট সাম অফ দেম জানে না আসলে তাদের ভিতরে কি আছে। সো কনফিডেন্স অনেক ভালো, কিন্তু আমার ভিতরে কি আছে এটা যেন ক্লিয়ার একটা পিকচার থাকে। সো আমি যখন কথা বলবো তখন লাইক কেউ কেউ আছে যে কোনো একটা সিও এরকম, আমি কোম্পানি কিংবা নাম বলবো না, কোনো এক সিও আর এক ইন্টার্ন একটা সিওকে বলছে, ও আপনারা এটা এভাবে করেন, এটা তো এভাবে করা উচিত। সো এই জায়গাগুলো যদি একটু ডেভেলপ করা যায় তাহলে আমরা অবশ্যই বলবো, পরামর্শ দিব, বাট আমাদের হয়তো অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সিও লেভেলে যাওয়া কিন্তু অনেক কিছু শিখে গিয়েছে, ওখানে একজন ইন্টার্ন চট করে কিন্তু বলে দিচ্ছে, ও আপনি এটা এইভাবে করেন, এটা কি এরকম হয় না, যে মাত্র হচ্ছে 1 মাস 2 মাস হচ্ছে কর্পোরেট সেক্টরে আসলো। সেন্স ইউজ করতে হবে এই সময়গুলোতে, অ্যাপ্রোচটা যেন সুন্দর থাকে। সো আদারওয়াইজ এরা অনেক অনেক দূর এগিয়ে যাবে, যেটা প্রিভিয়াস জেনারেশন যেতে পারে না, এরা অনেক বেশি এগিয়ে যাবে, কারণ তাদের মধ্যে ট্যালেন্ট আছে। তাদের এখন তো আমাদের গ্লোবালাইজেশনের যুগ, ডাইভার্সিফাইড কোম্পানি, সো সব কিছুতে এরা অনেক ভালো করবে ইনশাল্লাহ, আমরা আশা করি। অনেক ধন্যবাদ তানিয়া, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে কেরিয়ার প্রোকে সময় দিয়েছেন এবং একেবারে প্র্যাকটিক্যাল যে আপনার রিয়েল লাইফ লার্নিং বা আপনার এক্সপিরিয়েন্সগুলো আপনি আজকে তুলে ধরেছেন। কেরিয়ার প্রো বিডির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আর ক্যারিয়ার প্রোকে অনেক ধন্যবাদ। আর ক্যারিয়ার প্রো কাজটা আমি যা দেখি, আমরা যা দেখি, আসলে এটা খুবই একটা ভালো সুযোগ, যেটা আমাদের সময়, আপনার সময়, আমাদের সময় আর কি ছিল না। সো থ্যাংক ইউ ক্যারিয়ার প্রো, থ্যাংক ইউ লাইলা। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের পডকাস্ট এখানেই শেষ হচ্ছে। নেক্সট এপিসোডে আমরা আবার আসব আরেকজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে নিয়ে আপনাদের সামনে স্কিল ডেভেলপমেন্টের জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।